নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব রাসায়নিক সারের ব্যবহার এবং জৈব সারের ব্যবহার সম্পর্কে, এদের ব্যবহারিক পার্থক্য এবং এদের কার্যকারী পার্থক্য, এবং এদের ব্যবহারের ফলে অর্থাৎ জৈব সার এবং রাসায়নিক সার ব্যবহারের ফলে আমরা কি কি ক্ষতি দেখতে পাই, কি কি লাভ দেখতে পাই, এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, এই বিষয়ে আলোচনা করার আগে আমাদের যেটা মূল জানতে হবে যে এই যে রাসায়নিক সারের কথা বলছি বা জৈব সারের কথা বলছি, এটা আমরা কোথায় ব্যবহার করব? আমরা আমাদের মাটিতে ব্যবহার করব, আমাদের যেখানে আমরা আমাদের ফসল চাষ করব সেখানে ব্যবহার করব। তাহলে মাটির গুণগত মান বাড়ানোর জন্য বা মাটি যেখান থেকে আমাদের মূল যে ফলনটা আসবে, আমরা যে ফসলটা চাষ করব তার জন্য আমরা কি চাই, তার থেকে আমরা কি চাই? আমরা ফলন চাই। এবং এই ফলনটা আসবে কখন? যখন আমাদের মাটির গুণগত মানটা ভালো থাকবে। এবং মাটির গুণগত মান যদি ভালো রাখতে হয় তাহলে মাটিতে কি কি থাকতে হবে, কি কি বিষয়গুলোর উপর ডিপেন্ড করে মাটির গুণগত মান? সেটা হচ্ছে সবার প্রথম যদি আমি বলি সেটা হচ্ছে মাটির পিএইচ। মাটির পিএইচ যদি আপনার ঠিক না থাকে তাহলে গাছ আপনার ঠিকমতো খাবার নিতে পারবে না এবং বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে। 2, মাটিতে ইসির পরিমাণ ঠিক রাখা। এবার মাটিতে ইসির পরিমাণটা বলতে কি বুঝি? মাটিতে ইসি বলতে আমাদের মাটির মধ্যে যে খাদ্য উপাদানগুলো গাছের আছে, মাটির মধ্যে অনেক খাদ্য উপাদান থাকে, এনপিকে থেকে শুরু করে মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে শুরু করে সমস্ত ধরনের খাদ্য উপাদান মাটির মধ্যেই আছে। এই যে মাটির মধ্যে আছে, কিন্তু মাটির যে কণা বা পার্টিকেলের সঙ্গে সেগুলো ধরে রাখতে হয়, এবং এই যে ধরে রাখার যে ক্ষমতা সেটা যদি মাটির ঠিক না থাকে তাহলে কিন্তু গাছ নিতে পারে না। তাহলে এই যে মাটির মধ্যে এটাকে বলা হচ্ছে মাটির ইসি। তাহলে এই যে ধরে রাখার যে ক্ষমতা সেটা যদি ঠিক না থাকে তাহলে গাছ সেখান থেকে খাবার নিতে পারবে না। এবং আরেকটি হচ্ছে আপনার মাটির মধ্যে সিএন রেশিও, যেটা কার্বন এবং নাইট্রোজেনের রেশিওর কথা বলা হয়, যদিও বা এখানে নাইট্রোজেনকে অনেকে নিউট্রিশন বলে থাকে। তো এই যে সিএন রেশিও মাটির মধ্যে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মাটির বলা যেতে পারে যে গুণগত মানের উপর একটা ভীষণ পরিমাণে প্রভাব পড়ে, এবং মাটিতে যদি জৈব কার্বন না থাকে তাহলে আমাদের ফলন কিন্তু সব থেকে বেশি প্রভাবিত হয়, বা আমরা আমাদের গাছ থেকে যে ফলনটা পাবো সেটা কিন্তু অনেক পরিমাণে কম পাবো। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের সবার প্রথম লক্ষ্য রাখতে হয় বা আমাদের দেখতে হয়। এবার আসি আমরা এই যে রাসায়নিক সার এবং জৈব সার কি করে। রাসায়নিক সার ব্যবহারের ফলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা ব্যবহার করব, ব্যবহারের পরে 2 থেকে 3 দিনের মধ্যে আমরা এর রেজাল্ট দেখতে পাবো। আমরা গাছে যদি দেখা যায় যে বড় হচ্ছে না, গাছের নিচের দিকের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তার মানে নাইট্রোজেনের অভাব। আমরা বাজার থেকে ইউরিয়া নিয়ে আসলাম, জমিতে ছিটিয়ে দিলাম, নাইট্রোজেনের অভাব পূরণ হয়ে গেল, গাছ সবুজে ভরে গেল। 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু আমরা যদি এই যে জৈব সার বাজার থেকে নিয়ে আসি, বা আমাদের নিজেদের বাড়ির যদি গোবরের সার থাকে বা পোলট্রি লিটার থাকে, বা আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি, বা বাজার থেকে আপনি হাড়ের গুঁড়ো হতে পারে, নিম খোল হতে পারে, বা আপনার লেদার মিল হতে পারে, যে সকল জৈব উপাদান আছে আপনি যদি ব্যবহার করুন আপনার জমিতে, তাহলে ব্যবহার করার ফলে আপনি কিন্তু ওই 2 থেকে 3 দিনের মধ্যে এর রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন না। রেজাল্ট দেখতে আপনার সময় লাগবে মোটামুটি 3 মাসের পর, কম করে হলেও আপনার 2 মাসের পর আপনি রেজাল্ট পাবেন, দেখতে শুরু করবেন। কিন্তু আপনি ওই যে রাসায়নিক সার ব্যবহার করেছেন, আপনি ওই 2 থেকে 3 দিনের মধ্যে রেজাল্ট দেখতে পাচ্ছেন, কিন্তু ওই রেজাল্টটা কতদিন পর্যন্ত দেখতে পাবেন? আপনি মোটামুটি যদি আমি এসএসপির কথা বলি, অর্থাৎ ফসফরাসের কথা বলি বা পটাশিয়ামের কথা বলি, সেটা কতদিন পর্যন্ত দেয়? আপনার 80 থেকে 90 দিন পর্যন্ত দেয়। কিন্তু এই যে আমরা জৈব সারের কথা বলছি, এটা কিন্তু আপনার ওই যে রেজাল্টটা শুরু হতেই আপনার 2 মাস সময় লাগে, কিন্তু এটি অনেক দিন পর্যন্ত বা বহুদিন পর্যন্ত এর রেজাল্ট আমরা জমি থেকে পাই। এবার বিষয় হলো, এই যে রাসায়নিক সার ব্যবহারের ফলে আমরা রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাচ্ছি, কিন্তু অপরদিকে মাটির মধ্যে যে আমরা বললাম যে মাটির গুণগত মান বৃদ্ধির জন্য পিএস এর মান ঠিক রাখা, ইসির মান ঠিক রাখা, সিএন রেশিওর মান ঠিক রাখা, এইগুলোকে নষ্ট করে। আর কি করে? মাটির মধ্যে যে সকল অণুজীব আছে, উপকারী অণুজীব, আপনার অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম, অ্যাজোস্পাইলাম, পিএসবি, কেএমবি, এই যে বিভিন্ন ধরনের অণুজীব আছে যেগুলো মাটির মধ্যে থাকা খাবারগুলোকে ভেঙে দিয়ে গাছের কাছে সহজলভ্য করে দেয়, সেই অণুজীবদেরকে মেরে ফেলে।
এছাড়া মাটির মধ্যে বিভিন্ন ধরনের উপকারী ছত্রাক, উপকারী ব্যাকটেরিয়া আছে, যারা কি করে মাটির মধ্যে ওই ক্ষতিকারক ছত্রাক ব্যাকটেরিয়াদের দমন করে থাকে, তাদেরকে মেরে ফেলে। যার ফলে আমরা বর্তমান সময় যদি দেখি যে এই যে মাটিবাহিত এত পরিমাণে রোগ বেড়ে যাচ্ছে, কেন বেড়ে যাচ্ছে? কারণ আমরা ওই অধিক পরিমাণে রাসায়নিক সার কন্টিনিউ ব্যবহার করছি, যার ফলে এই সকল উপকারী ছত্রাক ব্যাকটেরিয়া নষ্ট হয়ে গেছে। এখন শুধুমাত্র পড়ে আছে সেগুলো ওই ক্ষতিকারক ছত্রাক ব্যাকটেরিয়া, যার ফলে ওরা কি করছে? আমাদের গাছকে আক্রমণ করছে। আর আমাদের কি করতে হচ্ছে? কাঁধে ঢপ নিয়ে আমাদের শুধু স্প্রে করে যেতে হচ্ছে, এবং লেবার তো যাচ্ছেই, তার পাশাপাশি আমাদের ওই ছত্রাকনাশক ব্যাকটেরিয়ানাশক বাজার থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে চড়া দামে। কিন্তু আপনি যদি কন্টিনিউ আপনি এই জৈব সার ব্যবহার করেন, তাহলে কি দেখা যাবে? মাটির মধ্যে ওই আপনার পিএস মান ভালো হবে, সিএন রেশিও ভালো হবে, ইসি ভালো হবে। তার পাশাপাশি এই যে সকল উপকারী অণুজীব, উপকারী ছত্রাক, উপকারী ব্যাকটেরিয়া আছে, তাদের যে বংশবিস্তার সেগুলো বাড়বে। মাটির উর্বর শক্তি ক্ষমতা বৃদ্ধি হবে, মাটিতে জল ধারণ ক্ষমতা বৃদ্ধি হবে। এই যে রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির জল ধারণ ক্ষমতা কমে যায়, মাটি হার্ড হয়ে যায়, গাছের শিকড় বিস্তার করতে পারে না। কিন্তু জৈব সার ব্যবহার করলে গাছের শিকড় বিস্তার ভালো হয়, মাটির মধ্যে থাকা খাবারগুলো গাছ সহজে নিতে পারে। তাহলে এবার কথা হলো, আমরা কি তাহলে এই আমাদের কৃষিকাজে রাসায়নিক সারকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেব? না, সম্পূর্ণভাবে যদি আপনি বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? কারণ একজন নেশাগ্রস্ত ব্যক্তিকে যদি আপনি সঠিক রাস্তা আনতে চান বা নেশা ছাড়াতে চান, তাহলে কি করতে হয়? আমাদের তাকে ধীরে ধীরে নেশার থেকে তাকে দূরে সরিয়ে আনতে হয়। ঠিক একই রকমভাবে, যেহেতু আমাদের মাটিতে আমরা কন্টিনিউ রাসায়নিক সার ব্যবহার করে আসছি, আমরা যদি একবারে স্টপ করে দিই, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে। ক্ষতি হবে বলতে আমাদের ফলনের ঘাটতি দেখা যাবে। তাই আমরা কি করব? আমরা রাসায়নিক সারের পাশাপাশি আমরা জৈব সারকে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করব। আপনি টার্গেট রাখুন যে অন্তত আপনি 2 বছরে না হোক 3 বছরে আপনি রাসায়নিক সারকে সম্পূর্ণভাবে বন্ধ করবেন। সেইভাবে আপনি আপনার শিডিউল তৈরি করুন। আপনি প্রথম দেখা গেল একটা ফসল তৈরি করেছেন, সেখানে আপনি অর্ধেকটা রাসায়নিক দিয়ে চাষ করুন, অর্ধেকটা জৈব দিন, তারপরে আবার জৈবটাকে একটু বাড়ান, রাসায়নিকটাকে কমান। এইভাবে অন্তত আস্তে আস্তে ধীরে ধীরে আপনি রাসায়নিক সারটাকে বন্ধ করে দিন। তার ফলে কি হবে? আপনি এই যে রাসায়নিক সার দিয়ে মাটির যে পরিমাণ ক্ষতি করেছিলেন, সেটা রিকভারি করে নিয়ে মাটি আবার সুস্থ হয়ে উঠবে। কারণ মাটি তো অসুস্থ হয়ে গেছে, মাটি সুস্থ হয়ে উঠবে, আপনার ফলন আবার কিন্তু পুনরায় আপনার জায়গায় ফিরে আসবে। তবে জৈব দিয়ে যদি আপনি চাষ করতে চান, তাহলে এখন থেকে একটা বিষয় মাথায় রাখুন, সেটা হচ্ছে আপনি যখন জৈব দিয়ে চাষাবাদ শুরু করবেন, তখন আপনাকে হাইব্রিড জাতের বীজ আপনাকে বন্ধ করতে হবে। কেন? কারণ হাইব্রিড জাত এটি কি করে? এটি আমাদের মাটির থেকে বেশি পরিমাণে পুষ্টি গ্রহণ করে, এবং এখানেই গিয়ে সমস্যাটা হয়। কারণ আমরা যে সকল জৈব উপাদান আমাদের জমির মাটিতে দিই, সেখানে পুষ্টি উপাদান থাকে খুব অল্প পরিমাণে। আর আমরা কি বলছি যে সেটা স্লো রিলিজ করে, যার ফলেই কিন্তু এই যে রাসায়নিক সারের ব্যবহার আমাদের করতে হয়। তাই আমরা যদি দেশীয় পদ্ধতিতে বা দেশীয় বীজ আমরা চাষবাস করি, তাহলে কিন্তু আমরা সেখানে দেখব ভালো ফলনও পাওয়া যাবে, এবং আমাদের যে ফলনের যে গুণগত মান সেটাও ভালো থাকবে। এই যে আপনাদের সবুজ বিপ্লব যখন হয়েছিল, কেন হয়েছিল? এর একটা মূল কারণ ছিল এই আমাদের হাইব্রিড বীজ। কি কারণে এসেছিল, কেন এসেছিল, এই নিয়ে আলোচনা করলাম না। যদি সময় পাই আমি একটা বিস্তারিত ভিডিও আপনাদের এই বিষয়টা আনবো। এখানে অনেক কিছু বিষয় আছে, পলিটিক্যাল ইস্যু আছে, ওইগুলো নিয়ে আলোচনা করাটা উচিত নয়, কারণ এখন বর্তমান সময়ের পরিস্থিতি সবাই জানেন। তো যাই হোক, প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। নমস্কার।